আর্মির ওই যে হেলমেট ভবনে যে মিটিংটা হলো, তারপরে পুরোপুরি বোঝা যাচ্ছিল যে আর্মি আর এই গভর্নমেন্টকে আর যেভাবেই হোক তার এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করবে না। এবং ঠিক তারপরেই দেখেন 3 তারিখের পরে 4 তারিখে কিন্তু আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল একটা ওবায়দুল কাদের যে আওয়ামী লীগকে পাড়ায় পাড়ায় প্রত্যেকটা জায়গায় নামতে হবে, প্রতিরোধ করতে হবে। তার মানে এই যে হত্যাযজ্ঞের জায়গাটা, এটা দল হিসেবে আওয়ামী লীগ পার্টিসিপেট করেছে এন্ড ইটস ডকুমেন্টেড ফ্যাক্ট। আওয়ামী লীগকে এই যে সাইডে কোনোভাবে রাজনীতি করতে দেওয়ার কারণ বা কোনো লক্ষণ রাখা বা কোনো কিছুই, এটা আসলে ভারতকে রাজনীতি করতে দেয়া। এই ব্যাপারটা আসলে এমন হয়েছে অনেকগুলো বছর যাবত যে আওয়ামী লীগ সরাসরি ভারতের পারপাসটা সার্ভ করেছে জন্য আমরা আওয়ামী লীগ সরাসরি ভারত হিসেবেই ধরি এবং এটা সত্য। কিন্তু মূল ব্যাপারটা আমার যেটা পার্সোনাল পারসেপশন, ভারত এই জায়গায় আসলে কি চায়? ভারত আদতে যেটা চায় তার আওয়ামী লীগ না, বরং একটা দুর্বল শক্তির সরকার থাকে এই সাইডে। আওয়ামী লীগ অবশ্যই দুর্বল শক্তির সরকার ছিল, কারণ জনগণের ভোট যেহেতু দরকার হতো না, তার তো মোরাল ক্যাপাসিটি ছিল না দেশটাকে শাসন করার। হয়তোবা গুন্ডা পান্ডা দিয়ে বিশাল শক্তি সামর্থ্য নিয়েছিল, কিন্তু তার মোরাল শক্তিটা ছিল না। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে টাইমলাইন বাংলাদেশে। আমি কাজী জেসিন। দর্শক, সামনে নির্বাচনকে ঘিরে আমরা নানা প্রশ্ন, নানা সংশয়ের কথা শুনছি। আরেকটি বিষয় সামনে আলোচনায় আসছে, সেটা হচ্ছে ইনক্লুসিভ ইলেকশনের জন্য আওয়ামী লীগের পার্টিসিপেশন প্রয়োজন ছিল কিনা। কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ যদি না থাকে সেই ইলেকশনটাকে আসলেই কি ইনক্লুসিভ ইলেকশন বলা যেতে পারে, বা আওয়ামী লীগের যারা সমর্থক, অনেকের মতে কোটিরও বেশি সমর্থক যারা আছেন তাদের ভোট যদি না আসে এখানে, সেই ইলেকশনটা প্রশ্নবিদ্ধ হবে কিনা। যে আওয়ামী লীগ নানা রকম ষড়যন্ত্রের মধ্যে আছে, যে পতিত শক্তি গণতন্ত্রে উত্তরণের পথে বাধা সৃষ্টি করছে, সেই আওয়ামী লীগকে আবার নির্বাচনে আনার ব্যাপারেও কেউ কেউ কেন বলছেন, বোঝার চেষ্টা করবো আজকের আলোচনায় আমরা। আমাদের সাথে আজ উপস্থিত আছেন জবানের সম্পাদক এবং রাজনৈতিক বিশ্লেষক গোলাম রেজাউল করিম রনি, এবং আরও আছেন ফ্রিল্যান্স জার্নালিস্ট ও মানবাধিকার কর্মী সাইয়েদ আব্দুল্লাহ। ধন্যবাদ দুজনকেই সময় দেওয়ার জন্য। আমি রেজাউল করিম রনি আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটি শুরুতেই বলছিলাম যে আওয়ামী লীগের ভোট ব্যাংক একটা বিষয় আছে, সেটা নিয়ে আমি পরে কথা বলবো, যে এই ভোট ব্যাংক নিয়ে যে রাজনীতি করতে পারে রাজনৈতিক শক্তিগুলো, সেটা নিয়ে কথা বলবো পরে। কিন্তু এই আলোচনাটা এক সময় ছিল যে আওয়ামী লীগকে আসলে নির্বাচন করতে দেওয়া উচিত কি না। আবারও আমরা এরকম একটা আলোচনা শুনছি যেখানে আসলে আওয়ামী লীগের যে অপরাধ, গণহত্যার যে অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে এসে, সেটা বিচারাধীন। আপনি কিভাবে দেখছেন আসলে? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম, কৃতজ্ঞতা। দেখেন, এটা একটা খুব পুরানো আলোচনা, কিন্তু আমরা প্রথম দিন থেকে বলছি যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং রাজনীতি দুইটা একসাথে যায় না। এবং আমাদের রাজনৈতিক ব্যর্থতা কি? অনেকগুলো ব্যর্থতা আছে। এর মধ্যে একটা ব্যর্থতা কি? একটা ব্যর্থতা হলো আওয়ামী লীগকে আমরা রাজনৈতিক সংগঠন মনে করছিলাম। আওয়ামী লীগকে রাজনৈতিক সংগঠন মনে করার ক্ষতিটা কি হয়েছে সেটা আমরা দেখছি, 15 বছরের ইতিহাস আমরা জানি, এবং সর্বশেষ আমরা বাচ্চাদের জীবন দিতে দেখলাম এইভাবে। ফলে এখন এই অভ্যুত্থানের 1 বছর পরে এসে একটা আলোচনা উঠতেছে যে ইলেকশনকে সামনে রেখে, বিশেষ করে যে এই ইলেকশনে, যে আপকামিং ইলেকশন যেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা, সেই ইলেকশনে আওয়ামী লীগকে যদি আপনি অংশগ্রহণ করতে না দেন, তাহলে তার যে কোটি কোটি সমর্থক রয়ে গেছে বা আছে, হ্যাঁ, তাদের কি হবে? তারা ভোট দিতে পারবে কিনা দেখেন। এবং এখানে আমি নাম ধরেই বলি, আমি দেখতেছিলাম যে একটা শোতে আমাদের বড় ভাই সাংবাদিক মাসুদ কামাল ভাই একটা সুন্দর যুক্তি দিয়েছেন। সেটা হলো, ধরেন আপনার পছন্দ গরুর মাংস, কিন্তু আপনি 5 পদের মাছ তার সামনে হাজির করলেন। তার মানে একটা লোক যিনি নৌকায় ভোট দেয়, সে যখন দেখবে ব্যালটে নৌকা নাই, তার মানে সে তো ভোট দিবে না। যুক্তি হিসাবে খুবই সুন্দর যুক্তি এটা, কিন্তু এই যুক্তিটা হলো সন্ত্রাসবাদী যুক্তি। ধরেন একটা লোক ময়লা খায় ছোটবেলায়, বা ধরেন একটা আবর্জনা খায়, এবং সে মনে করে এটা হলো তার জন্য স্বাস্থ্যকর। এবং এখন কি আপনি তার এই ময়লা খাওয়াটা তার অধিকার হিসেবে মাইনা তার আজীবন ময়লা খাইতে দিবেন, নাকি তাকে আপনি বিরত করবেন যে না বাবা, অনেক খাইছো, স্বাস্থ্যের অনেক ক্ষতি, আর ময়লা খাইও না, স্বাস্থ্যকর জীবনে ফিরো। ফলে যে গরুর মাংস পছন্দ করে, মানে নৌকা পছন্দ করে মাসুদ কামাল যুক্তি অনুযায়ী, এখন তাকে আপনার গরুর মাংসই খাওয়াইতে হবে, মাছ খাওয়ানো যাবে না, খাইলে তার অধিকার হরণ হবে। এটা সন্ত্রাসবাদী যুক্তি। কেন? আপনার পৃথিবীর কোনো দেশে অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক পুনর্গঠনে, উত্তরণে ফ্যাসিবাদী শক্তিকে এক্সেপশন বা অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য শক্তি হিসেবে বিবেচনা করা হয় না। সেক্ষেত্রে গণতান্ত্রিক উত্তরণ ব্যাপারটা মিনিংফুল হয় যখন আপনি ফ্যাসিস্ট শক্তিকে
ওভারকাম করে বাইরে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে নিয়ে যাবেন। এখন কথা হলো আপনি নিয়ে গেলেন, কিন্তু বিপুল সমর্থক যে রয়ে গেল তাদের ব্যাপারে কি হবে? বা আপনি যেটা বললেন যে তাদের জন্য যে মাংস খাওয়া খারাপ বা ময়লা খাওয়া খারাপ, সেটা কিভাবে বোঝাবে? আওয়ামী লীগ করা যাদের অভ্যাস, ধর ও কিছুই বুঝে না, ওর কাছে রাজনৈতিক ব্যবস্থা না, গণহত্যা, ফ্যাসিবাদ এগুলো কোনো কিছু নেই, অভ্যাসে আওয়ামী লীগ করে, ওরে আপনি কি করবেন? সেই জন্যই তো আমরা বলছিলাম আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় থেকে আমরা বলছিলাম দেখেন, যেহেতু বাংলাদেশে একটা পলিটিক্যাল কালচারটা নষ্ট হয়ে গেছে, মোরাল ফ্যাব্রিক আওয়ামী লীগ ভেঙে দিয়ে গেছে, ফলে আপনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করেন। এটা হলো যেটাকে বলে আপনার ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে অপরাধীরা অপরাধ স্বীকার করবে এবং যারা সমর্থক তারাও বলবে যে আমরা একটা ভুল জিনিস বিশ্বাস করতাম। অপরাধীর অপরাধ স্বীকার করার আগে অপরাধ বোধটা তো জরুরি, তার মধ্যে যদি বোধটা না আসে তাহলে স্বীকারের জন্য আপনি প্ল্যাটফর্ম রেডি করে তো রাখবেন না। অপরাধীর অপরাধ বোধ তৈরি হয় না, কারণ সে তো মনে করতে সে অপরাধ করে। তাহলে কি আপনি জোর করে বলবেন তুমি সরি বলো? জোর করে না, আপনি রাজসাক্ষী পাইলেন না, আপনি একজনকে রাজসাক্ষী কিভাবে পাইলেন? বলে আপনি তো এটা ইনকোয়ারি করেন নাই। আপনি এটা এখানে সরকারের দুর্বলতা, এটা বলতে হবে। দেখেন, সরকার যদি শুরু থেকে উদ্যোগ নিত, গ্রামে গঞ্জে মাঠে ময়দানে গিয়ে যে আওয়ামী লীগের যারা পোস্টেড নেতা কর্মী তাদেরকে এবং যারা গণহত্যায় অংশগ্রহণ করছে, শুধু এই জুলাই অভ্যুত্থানে না, আপনার এর আগে পর্যন্ত যারা অপরাধী তাদেরকে একদিকে করা, আর যারা আওয়ামী লীগের সমর্থক তাদেরকে বলতে হ্যাঁ তোমরা সমর্থন করে কোনো অন্যায় করো নাই, এটা ভুল করছো, ফলে তোমাদের চিহ্নিত অপরাধীদেরকে ধরতে বা চিহ্নিত করতে তোমরা সহযোগিতা করো। না, এটা একটু ভেগ হয়ে গেল কথাটা, কারণ সমর্থক কারা সেটা সরকার জানবে কি করে? না, আমি বলতেছি আপনারা যখন কমিশন করবেন, যখন আপনি উদ্যোগ নেবেন, এটা যাতে এটা সাউথ আফ্রিকাতে হইছে, রোয়ান্ডাতে হইছে, পৃথিবীর বহু দেশে হইছে, আমরা কোনো রকেট সায়েন্সের কথা বলছি না, নতুন কোনো কথা বলছি না, এটা পৃথিবীর বহু দেশে হইছে। এবং ডক্টর ইউনূসের মতো একজন আমাদের গ্লোবালি খ্যাতিমান ব্যক্তি, উনি যদি চাইতেন সারা পৃথিবীর এক্সপার্টিসরা সেটা সহযোগিতা করে জিনিসটা করতো। এটা করা গেল না। সরাসরি যারা সম্পৃক্ত তাদের ক্ষেত্রে এটা হয়েছে, আলোচনাটা দুই দিক থেকে যেটা, কিন্তু এখানে সমর্থকদের ব্যাপারটা যেটা, যারা ভোটার তাদের এখন দুই জায়গা সেটাকে আমরা কিভাবে করব? আপনি আওয়ামী লীগের বিচারটাও করলেন না, এখন একটা নামকাওয়াস্তে প্রতিবাদ এগুলোর কারণে আপনি বিচারিক কার্যক্রম, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করলেন একটা রায়ের মধ্য দিয়ে। তো বিচারিক কার্যক্রম স্থগিত করার কারণে সে হয়তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ফলে এখন এই ধরনের কথা উঠছে, তাহলে ইনক্লুসিভ নির্বাচন কিভাবে হবে এই ভোটারদের ছাড়া? বলে আমি মনে করি এখানে দুইটা জিনিস আছে, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে, আমি বলছি শুধু ব্যক্তি না। কারণ ছাত্র এই 15 বছরের অন্যায় অত্যাচার যদি একপাশেও রাখি, আপনার জুলাই আগস্টে ছাত্রদের দমন করার সিদ্ধান্তটা কি আওয়ামী লীগের ব্যক্তির সিদ্ধান্ত ছিল, মানে শেখ হাসিনার ব্যক্তির সিদ্ধান্ত ছিল, নাকি এটা সাংগঠনিক নির্দেশনা ছিল সমস্ত অঙ্গ সংগঠন সহ? অবশ্যই এটা সাংগঠনিক সিদ্ধান্ত ছিল, ফলে সংগঠনের বিচার করার বিধান পৃথিবীর বহু দেশে আছে। এখন আপনি আবার এরা বলবে যে না সংগঠন কি করে অপরাধ করে, সংগঠনের তো কোনো হাত পাও নাই, হ্যাঁ এরকম যুক্তি আসবে। ফলে আমাদের যুক্তির কোনো শেষ নাই। দেখেন, যুক্তির চেয়ে সত্য বড়, যুক্তি দিয়ে সবসময় সত্য প্রতিষ্ঠিত হয় ব্যাপারটা এরকম না, যুক্তি দিয়ে মিথ্যাও প্রতিষ্ঠিত করা যায়, এবং যুক্তিকে আমাদের এখানে জ্ঞান মনে করা হয়, যেটা সবচেয়ে ডেঞ্জারাস। যুক্তির সাথে জ্ঞানের কোনো সম্পর্ক নাই, যুক্তি একটা প্রাইমারি ব্যাপার, সেটা আপনি যুক্তি দিয়ে সত্যের পক্ষে যেতে পারেন, আগে যেটা বললাম মিথ্যার পক্ষে যেতে পারেন। ফলে এখন যারা আওয়ামী লীগের এই যুক্তিটা দিচ্ছে যে গরুর মাংস এবং মাছ পদের ক্ষেত্রে, তারা দুই সমস্যাটা তৈরি করছে। সেটা হলো নির্বাচন প্রক্রিয়াটা ইটসেলফ একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়া বা পুনর্গঠন প্রক্রিয়া আকারে হাজির হতে পারে। কেমন? সেটা হলো আওয়ামী লীগ আমাদের এখানে ইন্টিমেট এনিমি, ঘনিষ্ঠ শত্রু। একটা ফ্যামিলিতে ধরেন এই যে আমরা বারবার বলছি, এক ভাই জামাত, এক ভাই বিএনপি, এক ভাই আওয়ামী লীগ করে, ফলে এক ভাই আরেক ভাইকে তো মেরে ফেলবে না। সেক্ষেত্রে নির্বাচনটা আসলে দেখা যাবে যদি যেহেতু নৌকা নাই, ফলে যারা মাসুদ ভাইরা যে যুক্তিরা দিচ্ছে নৌকা নাই তার মানে গণতন্ত্র তো হচ্ছে না, নৌকা নাই, ফলে তার সামনে সুবর্ণ সুযোগ হয়েছে নৌকার মায়া, নৌকার বদভ্যাস, ওই যে ময়লা খাওয়ার অভ্যাস, এটা কাটায় উঠা নতুন যে দলগুলো আছে এগুলোর মধ্যে নিজেদের ভাগ করে নেওয়া। আর অনেক দল আছে আওয়ামী মনোভাবাপন্ন, আওয়ামী লীগের সাথে চিন্তা আছে তো নামে নবিষ্ঠতে মিলে, এমন বহু বাম আছে, সিপিবি আসছে এখানে। আওয়ামী লীগের থাকা না থাকার তো খুব আফসোস করার কিছু নাই, সিপিবি যে দেশে থাকে, তাই না? তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু আপনার গরুর মাংস না হইলেও মহিষের মাংস আছে এখানে, হ্যাঁ। ফলে মানে আওয়ামী লীগের চিন্তা চেতনা ক্যারি করে এরকম অ্যাফিলিয়েটেড রাজনৈতিক সংগঠন এখানে আসতে, ফলে যে যুক্তিটা দেওয়া হচ্ছে সেই যুক্তিটা সন্ত্রাসবাদী যুক্তি এই অর্থে যে আওয়ামী লীগকে এখানে পুনর্বাসিত করতে হলে দুইটা জিনিস, তাহলে আপনি ভারতকে রাজনীতি করার লাইসেন্স দিচ্ছেন। অভ্যুত্থানের পর আওয়ামী লীগের প্রশ্নটা তো শুধু আর আওয়ামী লীগের প্রশ্ন না, এখানে আপনার সার্বভৌমত্ব স্বাধীনতা লঙ্ঘনের প্রশ্ন জড়িত হয়ে গেছে। কারণ আওয়ামী লীগ এখানে শুধু এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তি না, এটা ফ্যাসিস্ট শক্তি, স্বৈরাচারী শক্তি, সেই কথাটা তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এটা যদি আমরা নাও বলি, তাহলে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার আলোচনাটা করার মানে হলো
আপনি ভারতকে এখানে রাজনীতি করার সুযোগ দিবেন কিনা সেই প্রশ্নটা আগে সলভ করতে হবে, পরে আওয়ামী লীগের আলাপ। ফলে যেই সমস্ত বুদ্ধিজীবীরা, আমি তাদেরকে আর খারাপ করার কথা না বলি আজকে, যারা এই সমস্ত যুক্তি দিচ্ছেন তাদেরকে প্রশ্ন করতে হবে যে আপনারা আপনাদের এই যুক্তিবাদিতার কারণে, যুক্তিবাদিতার মধ্য দিয়ে আওয়ামী লীগকে ফিরে আনার যে নর্মালাইজ করার যে প্রক্রিয়া নিচ্ছেন, এখানে যে আওয়ামী লীগ আসলে একটা ভয়ঙ্কর রূপে ফেরত আসবে, একটা গণহত্যা সংস্কৃতি শুরু করবে, এই হত্যার দায় আপনারা নেবেন কিনা? হ্যাঁ, নাহলে আপনারা কোন যুক্তিতে গণতন্ত্র, কোন গণতন্ত্রের কিতাবে, কোন গণতন্ত্রের মডেলে, কোন গণতন্ত্রের উদাহরণের মধ্যে আপনি পাইছেন যে একটা লোক তো সমর্থন করে, ফলে সেই সমর্থকদের রক্ষা করা তা একটা ধরেন রাজনৈতিক প্রক্রিয়ার বা একটা সরকারের বা একটা নির্বাচনী সংস্থার খুব দায়িত্ব। ধরেন আপনি ধরেন আওয়ামী লীগ সমর্থন করেন, আপনার সমর্থনকে মূল্যায়ন করার দায়িত্ব তো নির্বাচন কমিশনের না। বরং আমি বলতেছি যেটা, সেক্ষেত্রে যারা বলতেছে যে নির্বাচনে আওয়ামী লীগকে না রাখলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে, তার উল্টা কথাটা বলতেছে। গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের মানে হলো এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। সেটা আপনি যেহেতু রিকনসিলিয়েশন করে করতে পারেন নাই, তাহলে একটা সুবর্ণ সুযোগ হলো নির্বাচন। শেষ করে এখানে এই কথা বলে, ফলে নির্বাচনে যখন দেখবে যে নৌকা ছাড়া আর সব মার্কা আছে, তখন তার পাপ মোচনের সুবর্ণ সুযোগ হলো, সে ঝাঁপায় পড়বে অন্য দলে। তাকে তো আগে সেটা কনভিন্স হতে হবে, তার তো ভালো লাগতে হবে, সুযোগ তো তৈরি করে দিতে হবে। আপনি একটা প্রক্রিয়া ফেল করছেন, রিকনসিলিয়েশনে যান নাই, ফলে নির্বাচনে একটা বড় সুযোগ তার জন্য। তখন তার খালাতো ভাই দেখবে, আচ্ছা ঠিক আছে, নৌকায় ভোট না দিয়েও অমুক মার্কায় ভোট দিয়েছে, তাহলে সে আর আওয়ামী লীগ না। ফলে নির্বাচনের পরে আরেকটা পর্বান্তর বা ধরেন আরেক ধরনের উত্তরণের সুযোগ হবে। কিন্তু এখন এই সুযোগটা নষ্ট করার জন্য সেই সুযোগটা যারা আওয়ামী লীগ করেছে বা সমর্থক যারা, তারা এটা গ্রহণ করবে কি? গ্রহণ করবে, কেন করবে? সমাজে বেঁচে থাকা, স্বাভাবিক ব্যবসা বাণিজ্য করা, ভ্রাতৃত্বমূলক সম্পর্ক, তার ভাইয়েরই দল বিএনপি জামাত, হ্যাঁ, এগুলো তারা করে, এটা কোনো সমস্যা না, বড় সমস্যা না। বরং আপনি যদি এই ধরনের আপনার সন্ত্রাসবাদী বুদ্ধিজীবিতা জারি রাখেন, সন্ত্রাসবাদী বলতেছি কেন, দলটা সন্ত্রাসবাদী দল, ফলে তখন তারা দেখবে যে না, এখনো তো সুযোগ সম্ভাবনা আছে, আবার ওই দেশে অফিসও খুলছে, ফলে আমরা এখনো এই গোপন চক্র জারি রাখি, ষড়যন্ত্র জারি রাখি, লুটপাট করার চিন্তা আবারও জারি রাখি। আমি আপনার মন্তব্য শুনতে চাই, আপনি কিভাবে দেখেন এটা? কি আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার এক ধরনের প্রকল্প কি না? রেজাউল করিম রনি যেমনটা বললেন যে বুদ্ধিজীবিতা দিয়ে তাদের কি আবার ফিরিয়ে আনার একটা চেষ্টা? আমি কয়েকটা স্টেপে এই প্রশ্নটার উত্তর দিব। কয়েকটা স্টেপের ভেতরে অবশ্যই আসবে আওয়ামী প্রশ্ন, আরেকটা উত্তর যেটা রনি ভাই টেনেছিলেন যে ইন্ডিয়ার প্রশ্নটা, এবং তারপরের প্রশ্নটা আসবে অবশ্যই ইলেকশন কেন্দ্রিক প্রশ্নটা। সবার আগে আমি একটু রনি ভাই যে জায়গায় বলেছে ওই জায়গাটা যদি কিছু সাবস্টেন্সিয়েট করি, যে আওয়ামী লীগকে এই সাইডে কোনোভাবে রাজনীতি করতে দেওয়ার কারণ বা কোনো লক্ষণ রাখা বা কোনো কিছুই, এটা আসলে ভারতকে রাজনীতি করতে দেয়া, এই ব্যাপারটা আসলে এমন হয়েছে অনেকগুলো বছর যাবত যে আওয়ামী লীগ সরাসরি ভারতের পারপাসটা সার্ভ করেছে জন্য আমরা আওয়ামী লীগ সরাসরি ভারত হিসেবেই ধরি, এবং এটা সত্য। কিন্তু মূল ব্যাপারটা আমার যেটা পার্সোনাল পারসেপশন, ভারত এই জায়গায় আসলে কি চায়? ভারত আদতে যেটা চায় তারা আওয়ামী লীগ না, বরং একটা দুর্বল শক্তির সরকার থাকে এই সাইডে। আওয়ামী লীগ অবশ্যই দুর্বল শক্তির সরকার ছিল, কারণ জনগণের ভোট যেহেতু দরকার হতো না, তার তো মোরাল ক্যাপাসিটি ছিল না দেশটাকে শাসন করার। হয়তোবা গুন্ডা পান্ডা দিয়ে বিশাল শক্তি সামর্থ্য নিয়েছিল, কিন্তু তার মোরাল শক্তিটা ছিল না। অতএব ইন্ডিয়ার জন্য যেটা সবচেয়ে বড় সুবিধা হয় সেটা হলো একটা দুর্বল কাঠামোর সরকার, যে দুর্বল কাঠামোর সরকারটা থাকলে বারবার করে এই দেশের প্রত্যেকটা জায়গায় সে হস্তক্ষেপ করার রাস্তাটা ক্লিয়ার করবে। সেটা যদি কোনো কারণে আওয়ামী লীগ নাও থাকে, লেটস সে আজ থেকে 5 বছর 10 বছর 15 বছর 20 বছর আওয়ামী লীগ নাই, সেই দুর্বল করার প্রক্রিয়াটা হইতে পারে জাতীয় পার্টি, হইতে পারে XYZ নানা টাইপের দল। আওয়ামী লীগ নাই মানে ভারত কোনোদিন আর নজর দিবে না, আমি এই মতের সাথে একমত না। একটা দুর্বল সরকার থাকলে ভারত ওই জায়গাটাই বেনিফিটটা নেওয়ার চেষ্টা করবে। এই জন্য আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা উচিত, এবং সংস্কারটা এমন সংস্কার হওয়া উচিত না যেটা অনেক ক্ষেত্রে সরকারকেই দুর্বল করে দেয়। তাহলে যেটা হবে, ওই যে ভারত কন্ট্রোলের যে মেকানিজম, সেই ব্যাপারটা থেকেই যাবে। এইবার আসে 2 নাম্বার প্রশ্নে, আওয়ামী লীগকে ব্যান করা, আওয়ামী লীগের মানুষ এবং তাদেরকে রিকনসিলিয়েশনের ভেতর যে নিয়ে যাওয়ার প্রক্রিয়াটা, রিকনসিলিয়েশন তখনই হইতে পারে যদি ওই গোষ্ঠী যারা আছে তাদের ভিতরে রিপেন্টেন্স কাজ করে। আওয়ামী লীগের একজন মানুষকে আমি খুব একটা দেখি নাই যে তারা মনে করে যে কাজটা ঠিক হয় নাই, বা তারা যে দলটাকে ভোট দিত তারা খারাপ কাজ করেছে সেটা মনে করে না। বরং তাদের যারা ওই নাটক, মুভি, গায়িকা যারা যারা ছিল, তারা দেখবেন এখনো সুযোগ পেলেই লম্ফঝম্প শুরু করে। তাদের ভেতরে যারা বুদ্ধিজীবী কয়েকজন ছিল, এখনো সুযোগ পাইলেই লম্ফঝম্প শুরু করে।
ইন্টেলেকচুয়ালি যারা তাদেরকে ফেভার করতো। আর 2 নাম্বার ব্যাপার হলো তারা এখনো মায়ের মুখী অবস্থানেই যেতে চায় জন্য বিভিন্ন সুযোগ পাইলে সজীব ওয়াজেদ জয় থেকে শুরু করে একেবারে আওয়ামী লীগের লোকাল পাড়ার পান্ডাটা পর্যন্ত তারা একই প্যাটার্নেই চিন্তাটা করে। এবং এই যে চিন্তা করার ব্যাপারটা, তবে বিচার আওয়ামী লীগের কিন্তু এক সাইড দিয়ে করাটা অসম্ভব না। কারণ কি, কিন্তু সরকার সেটা ব্যর্থ হয়েছে আইডেন্টিফাই করতে। সরকার ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে দল হিসেবে গণহত্যায় সামিল করেছে। আমি একদম দিনক্ষণ ধরে ধরে বলে দিচ্ছি, এই ডাটাগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন 15 জুলাই 2024 সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওবায়দুল কাদের তার আগে সরাসরি নির্দেশ দিয়েছিল এই যে এদেরকে রুখতে আমার ছাত্রলীগই যথেষ্ট। তার মানে আপনি সংগঠন হিসেবে ছাত্রলীগকে সরাসরি সাধারণ ছাত্রদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন দল হিসেবে। তারপরে একটু মনে করে দেখেন যে 29 তারিখ আর্মির যখন প্রথম বৈঠকটা হয়, তারপরে বোঝা যাচ্ছিল আর্মি হয়তো বা পুরোপুরি ফেভার করবে না। 3 আগস্ট 2024 আর্মির ওই যে হেলমেট ভবনে যে মিটিংটা হলো, তারপরে পুরোপুরি বোঝা যাচ্ছিল যে আর্মি আর এই গভর্নমেন্টকে আর যেভাবেই হোক তার এজেন্ডা বাস্তবায়নে হেল্প করবে না। এবং ঠিক তারপরেই দেখেন 3 তারিখের পরে 4 তারিখে কিন্তু আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল একটা ওবায়দুল কাদের যে আওয়ামী লীগকে পাড়ায় পাড়ায় প্রত্যেকটা জায়গায় নামতে হবে, প্রতিরোধ করতে হবে। তার মানে এই যে হত্যাযজ্ঞের জায়গাটা, এটা দল হিসেবে আওয়ামী লীগ পার্টিসিপেট করেছে এন্ড ইটস ডকুমেন্টেড ফ্যাক্ট। তারপরের হিসাবে আমরা আসি, কিন্তু এটা বিচার প্রক্রিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমার অসম্ভব রকমের রেসপেক্ট আছে, মানে হ্যাভিং দ্যাট ফুলেস্ট রেসপেক্ট। আমি যেটা বলি, যেভাবে এই প্রক্রিয়াটা আগানোর কথা ছিল ওই জায়গাতে বিশাল বড় রকমের গাফিলতি হয়েছে। এবং গাফিলতি হয়েছে জন্যই বিদেশে গিয়ে উনি যখন বিবিসিতে ইন্টারভিউ দেয় বা কোনো ইন্টারন্যাশনাল মিডিয়াতে ইন্টারভিউ দেয়, যখন তারা তাকে চেপে ধরার চেষ্টা করে, সে কিন্তু লায়াবিলিটি নেয় না। বাংলাদেশের মিডিয়ায় নর্মালি উনি কথাই বলেন না। আমি ওই মিডিয়াগুলোতে গিয়ে দেখতাম যদি বিবিসিতে বা অন্যান্য জায়গায় গিয়ে উনি কড়াভাবে ডিল করছে যে উনি এটা ব্যান করার চেষ্টা করছেন, ব্যান করার প্রক্রিয়ার ভিতরে গেছেন কোনো কিছু, কিন্তু উনি দেখবেন ধরি মাছ না সুই পানি টাইপ উত্তর দেন। কিন্তু ওই উত্তরগুলো বাংলাদেশের মিডিয়ায় যদি ঠিক মতো আসতো তাহলে হয়তো অনেকের জন্য ইকুয়েশনটা মেলানো সহজ হতো। এটা না নেওয়ার পেছনে হয়তো অনেক কারণ আছে, কারণ ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনে যাওয়ার জন্য যে প্রক্রিয়া অনুসরণ করার কথা ছিল সেই দিকে এই সরকার আগায় নাই, বরং কিছু জনতুষ্টিবাদী প্রক্রিয়ার দিকে আগাচ্ছে। আওয়ামী লীগের অবশ্যই বিচার হওয়ার কথা ছিল। এই ধরনের গণহত্যা চালানোর পরে ভোটে পার্টিসিপেট করবে, দুনিয়া এত সস্তা না। কিন্তু সেই প্রক্রিয়ায় যে প্রপার প্রক্রিয়াটা দেখেন, আইসিটি ট্রাইব্যুনালের আইনটা যখন প্রথম সংশোধন করা হয়, দল হিসেবে নিষিদ্ধের যে প্যাটার্নটা ছিল সেটা ক্যাবিনেট মিটিং এ সর্বসম্মতক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেটা বাদ দেওয়া হয়েছিল। পরবর্তীতে যেমন এখন যে অবস্থাটা আছে, এটা যদি এমন হতো যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে কোর্ট কর্তৃক নির্দেশ আসতো যে এই রায়টা পূর্ণাঙ্গভাবে আসার আগে এই দলটা এইভাবে পার্টিসিপেট করতে পারবে না, সেটার প্রক্রিয়াটা অন্যরকম হতে পারতো। কিন্তু বর্তমানে যে প্রক্রিয়াটা আছে, আমি তো বললাম যে তাদের প্রক্রিয়াটাও গাছাড়া একটা প্রক্রিয়া হয়ে গেছে, এবং যে কারণে বাইরের ইন্টারন্যাশনাল মিডিয়াতে গিয়ে ঠিক মতো উনি কিন্তু এইটা যে করা হচ্ছে সেই দায়টা কিন্তু উনি নিজের উপর নেন না, বরং বিভিন্ন জায়গায় সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। সাইদুল্লাহ যেটা বলে দেখেন, আমি কিন্তু বলি না একমাত্র আওয়ামী লীগের উপর ভর করে ভারত রাজনৈতিক প্রচেষ্টা চালাবে। আওয়ামী লীগের উপর ভর করে চেষ্টা চালাবে, এবং যেহেতু এটা অভ্যুত্থানের পরে সমূলে পরাজিত হয়েছে, মানে ভারত এবং আওয়ামী লীগ সহ দুইটাই। হ্যাঁ, তো এখন সে ডেফিনেটলি অন্য উইন্ডো খুঁজবে, অন্য জায়গায় চেষ্টা করবে, প্রশাসনের ভিতরে থাকার চেষ্টা করবে, কালচারাল ফ্রন্টে থাকার চেষ্টা করবে, বুদ্ধিজীবিতার মধ্যে, সাংবাদিকতার মধ্যে, নানা জায়গায় যেভাবে করে আর কি। এটা আমরা জানি, এটা মানে এটা ভারতময় বঙ্গভূমি আমাদের এখানে। হ্যাঁ, এবং আমাদের এখানকার এক একজন বুদ্ধিজীবী, বিশেষ করে এদের 3.5 হাত বোর্ডে এক টুকরা ভারতখণ্ড, যে হাইটা বেরোচ্ছে যে রক্ত মাসের মানুষ, এগুলো আপনি একটা ভারত ভূমি হিসেবে পাঠ করতে পারেন, অসুবিধা নেই। সবাই না, অবশ্যই সবাই না, বলতেছি যে চিহ্নিত অনেক বড় বড় নমস্য ব্যক্তিকে আপনি পাবেন এই লাইনে। তো যাই হোক, এখন যেটা আপনি যে প্রশ্নটা করলেন, দেখেন আওয়ামী লীগের তো জঙ্গি ট্রেনিং এর দরকার নেই, এটা তো এমনি একটা জঙ্গি সংগঠন। ও যে মানে অভ্যুত্থানের পরে কি বলছিল, ফেরত আসবো ভয়ঙ্কর রূপে, একবার তো বলে নাই ভুল হয়েছে, অপরাধ করছি, হ্যাঁ নতুন করে জনগণকে সাথে নিয়ে রাজনীতি করবো, এসব তো কোনো কথা নাই, ফেরত আসবো ভয়ঙ্কর রূপে। তার মানে আওয়ামী লীগ আসা মানে হলো এখানে একটা রক্তপাতের ক্ষেত্র তৈরি করা। এই জন্যই আমি বলতেছিলাম যে পলিটিক্সের কারণে 5 তারিখের পরে দেখেন আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে ছিলাম 54 বছরে, যেখানে বাচ্চা ছেলেদের আমাদের হারাইতে হয়েছে, বাচ্চা ছেলেদের জীবন দিতে হয়েছে। ফলে আমরা এমন কোনো রাজনীতি দেখতে চাই না যে রাজনীতি মানুষের গায়ে হাত তোলে। আপনার সাথে আমার মতের পার্থক্যের কারণে আপনি মনে করবেন আমাকে মারা ঠিক আছে, জায়েজ। মারা তো দূরের কথা, ফুলের টোকাও দিবেন। আমি আমার মত নিয়ে থাকবো, আপনি আপনার মত নিয়ে থাকবেন। কিন্তু আওয়ামী লীগ থাকলে এই জিনিস হবে না, কারণ তার যে স্পিরিট, এই স্পিরিটের মধ্যে একটা অ্যারোগেন্সি আছে। এটা যে বাঙালি জাতীয়তাবাদী যে ট্রাইবাল বয়ান, এবং যার মধ্যে দিয়ে এখানকার প্রগতিশীলতা, বুদ্ধিজীবিতা, রাজনৈতিক ফ্যানাটিসিজম মিলাইয়া এটার যে একটা মানে স্যালাইন বানানো হয়েছে,
এটা টক্সিক, এটা সবসময় অ্যান্টি ডেমোক্রেটিক। হাসিনা কোনোদিনও বলে নাই যে সে ফ্যাসিস্ট। গণতন্ত্রের নামই সমস্ত সর্বনাশটা সে করছে। ফলে গণতন্ত্রের এই আওয়ামী মডেল থেকে আমাদের বের হইতে হবে। ফলে এখন যারা ইনক্লুসিভিটির নামে আওয়ামী লীগকে ইনক্লুড করার কথা, আওয়ামী লীগকে সংযুক্ত করার কথা বলে, তারা গণতন্ত্রের আওয়ামী মডেলে বাংলাদেশকে ফেরত নিয়ে যেতে চায়, যেখানে একটা রক্তপাতের সম্ভাবনা থেকে যায় না, শুধু একটা অবভিয়াস। এটা লিখে রাখতে পারেন, আওয়ামী লীগ আসা মানে এদেশে গৃহযুদ্ধ শুরু হওয়া। কারণ এই যে হাজার হাজার মানুষ আহত রয়ে গেছে, যে তার বন্ধুকে পাশে গুলি খেয়ে মরতে দেখছে, এই সমস্ত দলগুলো যদি, যখন একটা কথায় অভ্যুত্থানের পরপরই বলছিলাম, আগামী দিনে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে আওয়ামী লীগের ব্যাপারে কে কি পজিশন নিচ্ছে তার আলোকে। আওয়ামী লীগের পতনের পরে এখানে 100% বিরোধিতার জায়গা। আওয়ামী লীগের যে বয়ান ছিল সেই বয়ানের কাউন্টার ন্যারেটিভ কি দাঁড়ালো? এই জন্যই তো আমরা বলতেছিলাম যে আমরা মতাদর্শী ইডিওলজি ভিত্তিক কোনো আপনার সংগঠনকে রাষ্ট্র পরিচালনায় দেখতে চাই না। রাষ্ট্র ভ্যালু বেসড হবে, সমস্ত ইডিওলজির একটা অভিভাবক, একটা ভ্যালু বেসড রাষ্ট্রের কথা আমরা বলছি। এটা বহুবার আলোচনা করছি, আজকে এখানে ব্যাখ্যা না করি, আজকে অন্য একটা আলোচনা করি। একটু একটা পয়েন্ট বলি, সেটা হলো দেখেন এই সরকার আওয়ামী লীগের কার্যক্রম যে সাময়িকভাবে স্থগিত করলো, এটা কেন করলো? এখন যেটা হচ্ছে যে আওয়ামী লীগকে যদি আপনি ভিকটিম বানান তাহলে সমস্যাটা কি হবে? আওয়ামী লীগ আর কখনোই ন্যাচারালি ফেরত আসবে না। কৃত্রিমভাবে আনার যারা চেষ্টা করছে, এখানে কিছু থিঙ্ক ট্যাঙ্ক, ভারতীয় মদতপুষ্ট থিঙ্ক ট্যাঙ্ক বলবো তারা, এবং এখানকার এক শ্রেণীর বুদ্ধিজীবীতা যারা ভারতীয় বয়ান ছাড়া অন্য কোনো বয়ানের মধ্যে বাংলাদেশকে চিন্তা করতে পারে না, তারা যে এটা চিন্তা করছে কেন? এবং এইখানে যে মামলাগুলোর নেচারগুলো যদি দেখেন, আপনার হরে ধরে খুনের মামলা দেওয়া হচ্ছে, এবং এই যে আওয়ামী লীগকে ভিকটিম বানানোর চেষ্টা করা এবং প্রপার জাস্টিস না করা। হ্যাঁ, একটা লোক আওয়ামী লীগ এবং জামাতের অবস্থা দেখে আমরা কেউ শিখি নেই। জামাতকে কিন্তু ওইভাবে সলভ না করে রেখে দেওয়া হয়েছিল, যে কারণে জামাতকে কিন্তু একটা পলিটিক্যাল গুটিতে পরিণত করছিল আওয়ামী লীগ। এখন আপনি আওয়ামী লীগকে যদি একই জিনিস করেন তাহলে সমাজ তো দুই দিক থেকে বিভক্ত থাকবে, ট্রমাটিক না। জামাতের জন্য সেই অপশনটা ছিল, অনেকেই বারবার বলেছে জামাত তাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ব্যাপারে জনগণের কাছে যদি ভুল স্বীকার করে, ক্ষমা চায়, তাহলে মনে হয় তার রাজনীতি শেষ হয়ে যায়। এটা তাদের একটা ধারণা। বলে এইটা, এই যে অ্যারোগেন্সি, এই অ্যারোগেন্সির রাজনীতি আমরা আর দেখতে চাই না 5 তারিখের পরে। আপনি ভুল করতেই পারেন, ব্যক্তি আকারে না, সংগঠন আকারেও ভুল করতে পারেন। ডেফিনেটলি আপনাকে জনগণের কাছে সরি বলতে হবে, সেটা আপনি যত বড় সংগঠনই হন, যত ঐতিহ্যবাহী হন, যত পুরানাই হন। কিন্তু না, আপনি যা করবেন সেটাই রাইট, হ্যাঁ, এবং চলে বলে কৌশলে আইসা ক্ষমতা নিয়ে আবার একই জিনিস চালাবেন, এটা তো ফ্যাসিজম। হ্যাঁ, ফলে এটা কোনো সংগঠনের ব্যাপারে আমরা অ্যালাউ করবো না। এখন যেটা বলতে চাচ্ছিলাম যে তাহলে সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ সরকার এখানে করতে পারলো না কেন? এখানে করতে পারলো না বেসিক্যালি অন্য অনেক ব্যাখ্যা দেওয়া যায়। আমার ক্ষুদ্র আন্ডারস্ট্যান্ডিং আমি যেটা বলি, এটা ইন্ডিয়ার কারণে করতে পারেনি। কেন? কয়েকদিন আগেও আমাদের যে বাংলাদেশের যিনি হাই কমিশনার দিল্লিতে আছেন, উনি একটা কথা বলেছেন যে বাংলাদেশের মাটি ভারতের বিপক্ষে আর কখনো ব্যবহার হবে না। খুবই ন্যায্য কথা। আমরা একটা আলাদা দেশ, ইন্ডিয়া একটা আলাদা দেশ, আমরা কেন মানে আপনার এটা যুদ্ধ অবস্থা ছাড়া আমরা কেন একজন আরেকজনের বিরুদ্ধে আমাদের ভূমিকা ব্যবহার করবো? খুবই ভালো কথা। কিন্তু এখন আওয়ামী লীগ যদি একটা ফুল নিষিদ্ধ সংগঠন হয়, সেই সংগঠনটা আশ্রয় প্রশ্রয় ইন্ডিয়া দিচ্ছে, বলে এরকম একটা সন্ত্রাসী সংগঠন যাকে প্রতিপালিত করছে ইন্ডিয়া। বলে এখন বাংলাদেশে যদি ভারতের বিরুদ্ধে কোনো সংগঠন এরকম সন্ত্রাসী কার্যক্রম চালায়, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার তখন বলতে পারবে না যে বাংলাদেশ তো ভারতের জন্য হুমকি স্বরূপ, ভারতের শত্রু, এরকম সংগঠন গ্রুপকে আপনার কি বলে মদত দিচ্ছে বা পৃষ্ঠপোষকতা দান করছে। সেই যুক্তিটা সেইটা কিন্তু আর দিতে পারবে না, এবং ইন্টারন্যাশনাল কতগুলো লটও আছে এখানে। ফলে সেই দিক থেকে যেহেতু হাসিনা ওইখানে রয়ে গেছে, এবং আওয়ামী লীগের আপনার টপ ক্রিমিনালদের প্রায় 80% কলকাতায়, আনুমানিক বলতেছি, কম বেশি হতে পারে। তো ফলে সেদিক থেকে যদি এখন একটা ফুললি সন্ত্রাসী সংগঠন হিসাবে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন, এটা ভারতের জন্য তার কোনো জায়গা থাকতেছে না নেগোসিয়েট করার। একটা সন্ত্রাসী সংগঠনকে সে পরিপুষ্ট করতেছে। ফলে এখানে ভারত বিরোধী অনেক আশেপাশে আপনি জানেন 7 সিস্টার থেকে শুরু করে, হ্যাঁ, ভারতের বিরুদ্ধে অনেক শক্তি, হ্যাঁ, সংগঠিত শক্তি, সশস্ত্র শক্তি আছে। ফলে তারা যদি তখন বাংলাদেশের ভূমি ব্যবহার করে, সেক্ষেত্রে ভারতের আর কোনো স্থে থাকবে না। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেক্ষেত্রে এই যে এই জন্য এখন আওয়ামী লীগকে একটা সেমি সন্ত্রাসী সংগঠন বানায় রাখছে সরকার, মানে সাময়িক কার্যক্রম নিষিদ্ধ। ফলে ফুল সন্ত্রাসী সংগঠন বানাইলে কিন্তু আপনি সেক্ষেত্রে ভারতের যে পলিসি, সে পুরো পলিসিটা ভারত চেঞ্জ করতে বাধ্য হইতো, এবং হাসিনা কিন্তু একটা গ্লোবাল বার্ডেন। সেখানে কি তাহলে আবারও এই ভারতের নতজানু একটা, ফলে আমি মনে করি এখানে এদিক থেকে ভারত একটা কমফোর্টেবল জায়গায় চলে গেল যে আপনি এটা দিয়ে ভারতের পুরো পররাষ্ট্রনীতি আওয়ামী ব্লক থেকে সরাইতে বাধ্য করতে পারেন। ভারতের সাথে বর্তমান সরকারের অবস্থা তো খুব একটা উন্নতি হলো না। ডেফিনেটলি এখন অনেক উন্নত, মানে প্রথম দিকের চেয়ে
হ্যাঁ, এখন এই যে টেনশন ছিল শুনতেছি, সেটা হয়তো কমে একটু গেছে। কমছে, এখন সাইদ একটু আব্দুল্লাহ, improving। আপনি কি মনে হয় যে ঠিক একই কারণেই কি, মানে যেটা রনি বললেন, ঠিক এই জন্যই কি সরকার আওয়ামী লীগ প্রশ্নে দ্বিধান্বিত কিনা আমরা যা শুধু দেখেছি? এই প্রশ্নটার উত্তর শুধু ভারত সেন্ট্রিক হয়ে দেওয়াটা আমার মনে হয় যে পুরোপুরি উচিত হবে না। তার কারণ আওয়ামী লীগকে ব্যান করা যাবে কি যাবে না, ইলেকশন করবে কি করবে না, এর সাথে ইন্টারন্যাশনাল গ্রুপগুলোরও একটা সম্পর্ক আছে। জাতিসংঘের প্রতিবেদনগুলো যদি খেয়াল করেন, অনেক 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 ভালো কথার পাশাপাশি এই যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না, এটা স্পেসিফিক বলা তার মানে দেখেন এই জায়গাটা করতে হলে ইন্টারন্যাশনালি যে অনেক অনেক ধরনের কাজ করার দরকার ছিল। আমি সব সময় কয়েকটা কথা ভারত আমার যা কাছে করে, ভারত বন্ধু রাষ্ট্রদের সহযোগিতা নিয়েই করে, তাদের পলিসি অনেক সময় অন্যভাবেও আমরা শুনতে পাই। আবার অনেক সময় এমনও হয় যেসব জায়গায় চ্যালেঞ্জ করার দরকার সেই অনেক জায়গায় চ্যালেঞ্জটাও ঠিক মতো করা হয় না। একটা সুস্পষ্ট উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে, যদিও অন্য প্রসঙ্গে। 1996 সালের 12 ডিসেম্বর বাংলাদেশের ভারতের ভেতরে একটা খুব গুরুত্বপূর্ণ চুক্তি হয়, গঞ্জেস ওয়াটার শেয়ারিং ট্রিটি, মানে গঙ্গার পানি বন্টন চুক্তি যেটা। ওই টাইমে শেখ হাসিনা অল্প কয়েকদিন ধরে ক্ষমতায় এসেছে, 1996 সালে নতুন একটা সরকার, এবং ভারতেরও মানে নতুন, ভারতেরও কম্পারেটিভলি নতুন সরকার ছিল যে দেবগৌড়ার আওতায়, এবং দেবগৌড়ার ওই কোয়ালিশন সরকারটা ছিল ভারতের ইতিহাসে দুর্বলতম সরকারের একটা। এবং 1997 সালে ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স কনভেনশন হবে, এটা দুইটা পার্টির কাছে স্পষ্ট ইনফরমেশন ছিল। সেটা থাকা সত্ত্বেও 1996 সালের 12 ডিসেম্বর দুর্বল সরকারের আওতায় খুবই তড়িঘড়ি করে একটা চুক্তি করা হলো, যে চুক্তির কোনো গ্যারান্টি ক্লজ নেই, যে চুক্তির আদলে যেটা হয়েছে বাংলাদেশ আসলে পানির ন্যায্য হিস্সা পায় নাই, বরং মূল পানির ফ্লোটাকে তাদের একদিকে নিয়ে যায়, আমরা রেসিডিউয়ারি অংশ যেটা সেটা পেয়েছি। মানে মোটামুটি একটা পানির ডাকাতি করা হয়েছে, এই ন্যায্যতা নষ্ট করা হয়েছে, এবং সেই জন্য বাংলাদেশ এখন ভারত যদি পানি নাও দেয় অনেক জায়গায় অনেক ইন্টারন্যাশনাল ফোরামে যাওয়া যায় না। এই ব্যাপারটা নিয়ে যেহেতু 2026 সালে চুক্তির মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে, নতুনভাবে কিভাবে আগাতে পারে আমার খুবই আগ্রহ ছিল, যেহেতু আমি ইন্টারন্যাশনাল পরিবেশ আইনেরও আমি ছাত্র ছিলাম। তো আমার খুবই আগ্রহ ছিল যে এই সরকারে অন্তত পক্ষে কয়েকজন আছেন খুব ভালো লেভেলের এই ল ব্যাকগ্রাউন্ডের পড়াশোনা করা এবং পরিবেশ আইনের উপর কাজ করছেন। তো এই ব্যাপারটা নিয়ে কতদূর অগ্রগতি হলো এটা আমার দেখার আগ্রহ ছিল, কিন্তু দুঃখজনকভাবে সেটা এখনো দেখিনি। এই উদাহরণটা এই জন্যই টানলাম যে দেখেন ভারতের সাথে যে চুক্তিগুলো সেটাও আমাদের রাজনৈতিক ভাবে না, বরং যে কাজগুলো করাটা দরকার ছিল জনগণের স্বার্থে, সেটা যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি না করতে পারেন, সেটা কিন্তু আরেকটা বড় প্রশ্ন অ্যারাইজ করে যে এই সরকার এই কাজগুলো কেন করলো না। তাহলে ইন্টারন্যাশনাল ফোরামগুলোতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে শক্তিশালী স্ট্যান্ড ছিল, স্ট্যান্ড সত্ত্বেও যদি কোনো কিছু না হয়, তাহলে জাতিসংঘের প্রতিবেদনের পরে যদি দল নিষিদ্ধ করার ব্যাপারে প্রশ্ন ওঠে, সেই প্রশ্নটা ডিল করার জন্য যে ধরনের প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার কথা ছিল সেটা তো করা হয় নাই। প্রত্যেকটা জায়গায় দেখবেন বাংলাদেশ সরকার ডিফেন্সিভ রোল প্লে করে, কিন্তু হওয়া উচিত ছিল প্রোঅ্যাক্টিভ। দু একটা উদাহরণ বলি, বর্ডার কিলিং কি কমেছে? বরং বর্ডার কিলিং প্রত্যেকটা মাসে, আমি কিছু আগে ডাটা দেখলাম যে বিগত বছরগুলোতে 31 জন 33 জন হলেও এই বছরের প্রথম যে 6 মাসের ডাটা 34 জন মারা গেছে, অর্থাৎ সংখ্যার হিসাবেও বরং একটা বা দুইটা বেশি। কিন্তু বর্ডার কিলিং নিয়ে অন্যান্য সরকারের আমলে যেভাবে মোটামুটি চেপে যাওয়া হয় এখনো তাই করা হয়েছে। পুশিনের ঘটনা যেভাবে বেড়ে গেছে এটা নজিরবিহীন ঘটনা, কিন্তু এই পুশিনের ঘটনা নিয়ে কি খুব বেশি আওয়াজ এসেছে? মিডিয়ায় তো খুব বেশি আওয়াজ আসে নাই, সরকারের জায়গা থেকেও প্রতিবাদ আসে না, এবং এমন অনেক জায়গা ছিল সরকার জায়গা থেকে বলেছে কিছু করার নেই। এই যে সরকার, আপনি চিন্তা করেন, সরকার বলছে কিছু করার নাই। আমরা কি এই কারণে সরকারকে দেখতে চাই যে সরকার বলবে আমার কিছু করার নাই? কিন্তু সরকারের পিআর ক্যাম্পেইন যারা চালায় তারা তো বলার চেষ্টা করে, তাদের কথাবার্তা শুনলে মনে হয় যে এই সরকার এত সফল সরকার, পৃথিবীর ইতিহাসে এত সফল সরকার বাংলাদেশে আর ছিল না। কিন্তু দেখেন, তাহলে এই যে কয়েকটা উদাহরণ দিলাম, আমি চাই এটাকেও খণ্ডন করুক যে এত নজিরবিহীন পুশিনের ঘটনা কেন ঘটলো, বর্ডার কিলিং কেন কমলো না একটাবারের জন্য? যদি না কমে থাকে, সরকারের তাহলে সবচেয়ে বেশি প্রেশার এখন দেওয়ার কথা ছিল, সেটা হয় নাই। গঙ্গা নদীর পানি চুক্তি নিয়ে খুব একটা কথাবার্তা হয়নি এবং অনেক কাজগুলো হয় নাই। এই পুরা চক্রটা যদি বোঝা যায় তাহলেই আপনি বুঝতে পারবেন যে এই যে নিষিদ্ধ করা না করার যে জায়গাটা, এইটা শুধুমাত্র প্রেশার অমুক তমুক থিওরি না, আমাদেরও প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার ঘাটতি ছিল। যেমন ঘাটতিটা ছিল 1971 সালের পরে বাংলাদেশের সংখ্যা নিয়ে অনেক কসলাকসলি হয়েছে, কিন্তু এই দেশে তো গণহত্যা চলেছে, দিস ইজ ফ্যাক্ট। যে বাংলাদেশিদের ওপরে গণহত্যা চালানো হয়েছে, এই ব্যাপারটা আমরা কিন্তু ইন্টারন্যাশনালি মুখে মুখে বলেছি, কিন্তু এস্টাবলিশ করার জন্য খুব একটা কাজ কিন্তু করে নেই। জেনোসাইড কনভেনশন আছে, জেনোসাইড কনভেনশন অনুসারে এস্টাবলিশ করার জন্য আমাদের অনেক পেপার ওয়ার্ক করতে হতো, কাজ করতে হতো।
দেখেন আমরা ওই কাজটা করি নাই। এই জায়গাতেও যে ধরনের কাজ যেভাবে করার দরকার ছিল কিছুটা প্রোগ্রেস হয়েছে, যেমন জাতিসংঘকে ইনভাইট করা হয়েছে, এটা খুবই ভালো একটা উদ্যোগ ছিল ওই তদন্ত কাজগুলোর জন্য, কিন্তু আরো যে ধরনের কাজ করার কথা ছিল করে নাই, বরং যেটা করছে অন্য কেউ করছে, আমরা 5টা গুজব ছড়াইলে 2টা ডিবাং করছি। হোয়ারাজ আমাদের আরো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার দরকার ছিল, সেটা করতে আমরা ব্যর্থ হয়েছি। আমরা একটু ভিন্ন এবং এই প্রসঙ্গে যাব। জায়গাতে জাস্ট 30টা সেকেন্ড আরেকটা কথা বলা দরকার। এই যে কলকাতায় পার্টি অফিস খোলার যে কথাটা ছিল, ইন্ডিয়া যদি পার্টি অফিস অফিসিয়ালি নাও খোলে, এন্টার ইন্ডিয়ারই পার্টিকুলার কয়েকটা জায়গা আওয়ামী লীগের পার্টি অফিস হিসেবে ব্যবহৃত হবে, এই ব্যাপারটা আমাদের না ভাবার কোনো কারণ নাই। কারণ তারাই তো আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, সেটাকে নিউট্রালাইজ করা আমার কাজ। সারাদিন ষড়যন্ত্র করবে, আমরা শুধু ষড়যন্ত্রের বয়ান দিব, এইটা কাজ না। সরকারের কাজ হলো সেটা নিউট্রালাইজ করা। সরকার সেই জায়গায় তো কথা বলে না, না কথা বলে আজকে অমুক খুলবে, কালকে অমুক খুলবে, সুযোগ পাইলে ওরা ওই জায়গায় একটা সরকারের মতো চালাইতে পারে। সাইদ আব্দুল্লাহ, আমি আপনার কাছে আসি, একটু ভিন্ন প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যে এত বছর পর নির্বাচন হবে, এটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা। বিএনপিতে তো অনেক প্রার্থী, তো সেই জায়গা থেকে আবার অনেকে বলছে যে বিদ্রোহী প্রার্থী অনেকে দাঁড়িয়ে যেতে পারে। আপনার কাছে কি মনে হয় যে সেইভাবে মানে যোগ্য মানুষটি পার্লামেন্টে আসার কোনো চ্যালেঞ্জ আপনি দেখেন কিনা যদি বিদ্রোহীরা দাঁড়িয়ে যায়? নির্বাচন মানেই আসলে ভিন্ন মত থাকবে, নানা মানুষ নানা রকম স্ট্যান্ড নিবে, এটাই আসলে ডেমোক্রেসির অনেকগুলা ফ্যাক্টর। এবং এই জায়গাগুলো আলটিমেটলি কি হবে হয়তোবা সময়ের সাথে সাথে আরেকটু পরিষ্কার হবে। তবে একটা জিনিস ঘটেছে কি, একমাত্র আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ তো আসলে ইলেকশন করতে পারে নাই। না করতে পারার কারণে দেখেন অলমোস্ট 1/11 পর থেকেই তো এই ধারণাটা শুরু হয়, যদিও 8 সালে ইলেকশনটা অ্যাটলিস্ট হয়েছিল, কিন্তু তারপরে যদি 3টা টার্ম খেয়াল করে দেখেন, মোটামুটি 15টা বছর যেহেতু ইলেকশনটা হয় না, এই 15টা বছরে একটা হিউজ পুল তৈরি হয়ে গেছে যাদের হয়তোবা পটেনশিয়াল ছিল, যারা হয়তোবা একবার ইলেকশন করার পরে আর নমিনেশন পেতো না, হয়তোবা 2বার করতো, করার পরে তাদের ছাড়তে হতো, হয়তো অনেকের 2-3বার করার পরে তাদের নিজেদেরই মেয়াদটাও শেষ হয়ে যাইতো টেকনিক্যালি, কিন্তু একটা ঘটনা তো ঘটে নাই। এতে করে যেটা হয়েছে, অ্যাটলিস্ট 2 জেনারেশনের পলিটিশিয়ানরা এই ব্লকে আটকে গেছে। এটা যদি না হতো তাহলে দেখা যেত যে অনেকেই আগেই হয়ে যেত। এখন যেটা দেখা গেছে, এই যে 2 জেনারেশন এবং আরো একটা জেনারেশন আছে, তো 3 জেনারেশনের প্রেশারটা এই কারণে মনে হচ্ছে অনেক প্রার্থী নানা মত এই সংকটটা কিভাবে মোকাবেলা করবে। এই জায়গায় কথা আছে বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে, অবশ্যই বিদ্রোহী প্রার্থী অনেকেই হইতে পারে। তবে আবার আরেকটা কথা আছে যে আপনি যদি একটা দল করেন, বেসিক্যালি বড় দলের কথা যদি বলি, বিএনপির কথা যদি বলি, তারা যদি বুঝতে পারে যে সরকার হিসেবে কোন দলটা যাচ্ছে, কাজে বিদ্রোহী প্রার্থী হওয়ার পরে যদি আবার রেজাল্টটা তাদের ফেভারে না যায়, তাহলে কিন্তু তাদের লম্বা একটা পলিটিক্যাল ক্যারিয়ারও ওই জায়গাতে একটা ফুল স্টপও বসে যেতে পারে। তো সংকটটা কিন্তু উভয়মুখী আছে। মানে অনেক প্রার্থী সেই বিষয়টাকেও বিবেচনা নেবে, অনেক প্রার্থী আবার ইমোশনালি দাঁড়িয়ে যাবে, ইমোশনালি অনেক কিছু করতে পারে। আরেকটি ব্যাপার সেটা হচ্ছে, আমরা তো এবার শুনছি যে বিএনপিতে অনেককে যারা তরুণ প্রতিভাবান তাদেরকে প্রার্থী হিসেবে আনতে চাইছে, চেষ্টা করছে। আপনার কি মনে হয় যে সেই জায়গায় যারা অনেকদিন মাঠের রাজনীতি করে এসেছে তারা এটাকে কিভাবে দেখবে? মানে আমার কাছে মনে হয় যে এইটা একদম হাইকমান্ড থেকে যদি বোঝাপড়াটা ঠিক মতো তৈরি করে দেয়া যায়, সেটা একটা ভালো সলিউশনের দিকে আগাতে পারে। কারণ সবার কিন্তু সবকিছু হওয়ার দরকার নেই। কারো কারো ব্যাপারটা স্ট্রাকচারাল ব্যাপার এমন হতে পারে, কেউ হয়তো বা উপজেলা সেন্ট্রিক যে দলগুলো আছে অথবা জেলা ভিত্তিক যে দলগুলো আছে সেই দলগুলা চালাবে, কেউ হয়তো বা এমপি হবে, কেউ চেয়ারম্যান হবে, কেউ মেয়র হবে, মানে সবারই তো একটা পদে যাওয়ার কোনো দরকার নাই। তো আপনি খেয়াল করে দেখেন, যদি প্যাটার্নটা এইরকম হয় যে কেউ একজন জেলার সভাপতি, একজন জেলার সেক্রেটারি, উপজেলাগুলোর সভাপতি সেক্রেটারি, পৌরের সভাপতি সেক্রেটারি, আবার তারা কেউ মেয়র ইলেকশন করছে, ভিন্ন একজন মানুষ চেয়ারম্যান ইলেকশন করছে, কেউ এমপি ইলেকশন করছে, তাহলে কিন্তু অনেকগুলো মানুষকে আপনি একসাথে অ্যাকোমোডেট করতে পারলেন। আর সবারই এমপি ইলেকশন করারও দরকার নাই। শুধুমাত্র এমপি ইলেকশন মানে কেউ যদি মনে করে যে মানুষের দ্বারে দ্বারে গিয়ে এলাকায় গিয়ে জনসভা করবে তারই এমপি হওয়ার দরকার, কিন্তু এমপির ফান্ডামেন্টাল কাজটা কি? দেশের পলিসি মেকিং করা, মানে ল মেকিং এর মাধ্যমে পার্লামেন্টে রিপ্রেজেন্ট করা। কিন্তু এটা তো আপনি বলছেন, কিন্তু যারা আসলে চেয়েছে বা দীর্ঘদিন ধরে চিন্তাই করে আসছে যে আমি সংসদ সদস্য হব, আমি নির্বাচন করব, তারা ব্যাপারটাকে কিভাবে নেবে? আমার মনে হয় যে এটা একটা মিক্সড ফিলিংস হবে অনেকের সাথেই। আবার পুরো ব্যাপারটাই তো আবার এইরকম হবে না। অনেক জায়গায় হয়তো বা দেখা যাবে যে যারা অনেকদিন ধরে ছিল তারাই আছে, কোনো জায়গায় নতুন মুখের দরকার আছে, কোনো জায়গায় স্পেসিফিক সেক্টর ধরে ধরে অভিজ্ঞ লোকের দরকার আছে। তো আপনি যদি রাষ্ট্র ব্যবস্থাকে দেখতে চান, পুরো রাষ্ট্র ব্যবস্থা তো এক লেয়ারের চিন্তা করলে হবে না। এই জায়গায় বিভিন্ন ক্যাপাসিটিতে বিভিন্ন লেয়ারের মানুষের দরকার আছে। তো সেটা যদি হয়, এক একজনকে এক এক জায়গায় সেট করার মনোভাবটা রাখতে হবে। এবং আমার মনে হয় যে এইটা যারা
বোধ শক্তি সম্পন্ন দলীয় লোকজন আছে তারা এটা বুঝতে পারবে, কারণ এটা যদি না বুঝে, কারণ সামনের দিনের বাংলাদেশে কিন্তু মূল চ্যালেঞ্জটা শুরু হবে ইলেকশনের পরে গিয়ে, কারণ ওই জায়গায় এখন অনেক মানে কথাবার্তার যুদ্ধ চলতে পারে। ওই টাইমে অ্যাবসলিউটলি পলিসি মেকিং এর কাজই করতে হবে। আপনার স্বাস্থ্য খাত কিভাবে চলবে, তারপর আপনার শিক্ষা খাত কিভাবে চলবে, জব ক্রিয়েশন কিভাবে হবে, এনভায়রনমেন্ট ইস্যু কিভাবে ডিল করবেন। সো এই যে এই জায়গাগুলোতে আপনার কিন্তু এক্সপার্টিস ওয়ালা মানুষজন যদি না থাকে, তাহলে আজ থেকে 15 বছর বা 20 বছর আগে একটা দেশ যেভাবে চলেছে সেইভাবে চলবে না। বরং ওই এক্সপার্টিস গুলাকে কাজে না লাগাতে পারলে, যদি সরকার ব্যর্থ হয়, তাহলে কিন্তু দেশের কাছে পারসেপশনটা ভালো থাকবে না। সো এই জন্য সামনের চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য বিভিন্ন লেয়ারে বিভিন্ন মানুষকে অ্যাকোমোডেট করতেই হবে, এবং একজন মানুষ যদি দলকে ভালোবাসে, তাদের উচিতটা হবে এই নতুনত্বকে অ্যাকোমোডেট করার সুযোগ দেওয়া, বৃহত্তর তাকে স্যাক্রিফাইস করা। আমরা তো দেখছি যে একরকম নির্বাচনকে সামনে রেখে একরকম পোলারাইজেশন। রেজাল্ট করিম রানী, আমি আপনার কাছে শুনতে চাই, যেমন ইসলামিক দলগুলো এক হয়ে যাচ্ছে, এবং ইসলামিক দলগুলো যদি এক হয়ে নির্বাচন করে এবং তাদের একরকম এইম, তাদের একরকম প্রতিশ্রুতি জনগণের কাছে, আবার ডেমোক্রেটিক ফোর্সের আরেক রকম প্রতিশ্রুতি, যেটা সংঘর্ষ, আপনি কি মনে হয় যে নতুন বাংলাদেশে কিরকম হবে? নতুন বাংলাদেশের জন্য প্রথম দরকার হলো এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। সেটা মানে হলো আওয়ামী লীগের স্বভাব চরিত্র অর্থে, শুধু সংগঠন অর্থে না। তো সেইটার ক্ষেত্রে ধরেন একটা জায়গা হলো, ধরেন আওয়ামী লীগকে ঠেকানো নিয়ে আগে বললে এটা যে আপনি যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিয়ে আলাপ করবেন, পুরোটা সময়ের অপচয়, এবং এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। অভ্যুত্থানের পরে আপনি নতুন বাংলাদেশের সূচনা করবেন, নতুন জায়গায় যাবেন, আপনি সারাদিন এখন আওয়ামী লীগের মধ্যে আমাদের পইরা থাকতে হবে, তাহলে নতুন কাজ করবো কখন? তার মানে আমাদের সামনে কাজ করার জন্য ওই প্রক্রিয়ার দিকে যেতে হবে। এবার আপনি যে প্রশ্ন আইডেন্টিফাই করতে হবে। এখন দেখেন, এখন আওয়ামী লীগের সময় গভর্নমেন্ট কিভাবে চলছে, সরকার কিভাবে চলছে আমরা দেখছি, এটা একটা মডেল। এখন কিভাবে চলছে এটা একটা মডেল আমরা দেখলাম। এবং এই যে প্রশাসনিক স্থবিরতা, আপনি দেখবেন যে রিপোর্টের কথা বলতেছিলেন আপনি, যে এখনো সরকারের ঘনিষ্ঠ আমলারা, মানে বিগত সরকারের ঘনিষ্ঠ আমলারা, আওয়ামী ঘনিষ্ঠ আমলারা প্রশাসনিক নিয়ন্ত্রণ নেওয়ার মধ্যে প্রশাসনিক স্থবিরতা, বাইরের দিক থেকে আপনার পালিত বুদ্ধিজীবী, তারা আবার আওয়ামী লীগের ব্যাপারে এক ধরনের নর্মালিটি ক্রিয়েট করার চেষ্টা করা, ফলে সব মিলিয়ে দেখেন এখানে আপনি আওয়ামী লীগকে ঠেকানোর বেস্ট কৌশল হলো একটা ডেমোক্রেটিক বাংলাদেশ তৈরি করা, একটা অধিকার ভিত্তিক রাষ্ট্র কায়েম করা, একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র কায়েম করা। আপনি তাহলে এই যে ট্রাইবাল রাজনীতি, আমি এবং আমার পরিচিতদের নিয়ে দলবল মিলে দেশ চালাবো, লুটপাট করে খাবো, এই মডেল থেকে বের হওয়ার জন্য প্রথম যেটা দরকার, যে আলোচনাটা এখানে করতেছিলেন, আপনার রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে বিএনপি, জামাত, এনসিপি যারাই রাজনীতি করবে তাদের ক্ষেত্রে যেটা দরকার, সবচেয়ে অনেস্ট লোকটা আসতে পারতেছে কিনা এই পথটা পরিষ্কার করা। আমাদের রাজনীতি প্রক্রিয়ার মধ্যে অসততার একটা প্রতিযোগিতা আছে। আপনি যত সৎ, আপনি তত নিগৃহীত, আপনি তত নিজেকে ভাগ্যাহত, বঞ্চিত মনে করবেন। এই প্রক্রিয়াটা বন্ধ করা। তারপরে যোগ্যতা, ডেফিনেটলি দেখেন যোগ্যতার শেষ নেই। আপনি যোগ্যতা এটা তৈরি করা যায়, আপনি ট্রেনিং এর মধ্যে দিয়ে, আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যোগ্যতা তৈরি করা যায়, কিন্তু সততা জিনিসটা তৈরি করা যায় না, এটা ইনভেন্ট। ওই রকম লোকজন সমাজে আসে, সংখ্যায় কম আসে, তাদেরকে আপনি এম্পাওয়ার করার ক্ষেত্রে এখন দেখেন, এই যে আপনি নির্বাচনী জোটের কথা বললেন, দেখেন আপনার আমাদের ইসলামী বিভিন্ন দলগুলো, ওনার এখানে অনেক শ্রদ্ধেয় আলেম আছে, আলেম হিসাবে ওনারা কিন্তু অনেক শ্রদ্ধেয়, কিন্তু তারপরেও নির্বাচনী ভোটে, মানে ভোটের রাজনীতি হিসেবে ওনাদেরকে মানুষ ট্রাস্ট করে না কেন? এই জিনিসটা কিন্তু একটু বুঝতে পারতে হবে। আলেম হিসাবে আপনার দরবারে যাচ্ছে, পীর হিসাবে আপনাকে রেসপেক্ট করছে, কিন্তু ভোটের মাঠে আপনাকে কেন সম্মান করছে না, বা মানে ওই শ্রদ্ধা, ওই আস্থা, ওই ট্রাস্ট রাখতে পারছে না কেন? রাখতে পারছে না কারণ হলো আপনার এই যে রাজনৈতিক যে প্রক্রিয়ার ক্ষেত্রে ডে টু ডে লাইফের যে ইস্যু, জনগণ যেভাবে সার্ভিস পেতে চায়, যেভাবে একটা ফিলান্থ্রপিক জায়গা থেকে রাজনীতিকে দেখতে চায়, সেই জায়গায় কিন্তু এরাও আপনার খুব একটা সুবিধা করতে পারে না, বা জনগণের ওই চাহিদা বা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। বরং তারাও যখন জোটটা করে ইলেকশনকে সামনে রেখে, তখন জনগণের মধ্যে কিন্তু এই ধারণা তৈরি হয়, আচ্ছা ক্ষমতায় যাওয়ার জন্য সে হিসাব কিতাব কষে এমন এক জোট করতে যাতে সে ক্ষমতার সুবিধা পাইতে পারে। জনগণের যে কি সুবিধা হবে সেইটা প্রিন্সিপাল হয়ে যাচ্ছে না, বলে তার এই যে ক্যালকুলেশন, তার এই যে ম্যাথমেটিক্যাল হিসাব, তার এই যে গাণিতিক হিসাব, সেই গাণিতিক হিসাবে জনগণ যখন দেখে আমি তো শুরুতেই মাইনাস, প্লাস হইলো যে ক্ষমতা, সে কিভাবে ক্ষমতায় যাবে সেইভাবে সে ভোটের মাঠে সঙ্গী জোট এগুলো গুছাচ্ছে, তখন আসলে নতুন করে ওই দলের প্রতি, সেটা যতই ধরেন ভালো মানুষের দলই হোক না কেন, জনগণ ওই আস্থাটা রাখতে পারে না। ফলে সেক্ষেত্রে আমি মনে করি ভোটের মাঠকে পোলারাইজ করা, নিজেকে ক্ষমতায়িত করা, বা নিজের সংগঠনকে একটা 10টা সিট বেশি পাওয়ানোর সুবিধা করা, বা ক্ষমতা নেওয়ার চেষ্টা করার জন্য যে জোট টোট করা, এগুলোর চেয়ে জনগণের সাথে ট্রাস্টের সম্পর্ক বিল্ড আপ করা, জনগণ যাতে তাকে ক্ষমতায়িত করার ক্ষেত্রে
কনফিডেন্ট থাকে। সেটা তো তাদের মতো করে তারা করছে, আমরা দেখছি। সেটা করার লক্ষণ, সেটা করার লক্ষণ আমি অন্তত এই যে সাধ্য ফারাধ্য বা যে সমস্ত সমাবেশ টমাবেশ হলো এগুলো তো আমি কোথাও দেখি নাই যে জনগণের জন্য আমাদের এই প্রস্তাবনা, স্বাস্থ্য খাতে আমি এই করব, শিক্ষা খাতে আমার এই প্রস্তাবনা, এগুলোর চেয়ে বরং দেখেছি আমি এই চাই সেই চাই, এই দফা এই দাবি। ওকে, ধন্যবাদ আপনাকে। আমাদের শেষ করে দিতে হবে। সাইদ আব্দুল্লাহ, আমি আপনার কাছে আসি। জনপ্রতিনিধিত্বশীল একটি সরকারের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে যে প্রকৃত জনপ্রতিনিধি যে হতে পারে তাকে খুঁজে বের করা। কিন্তু আমরা এর আগে দেখেছি যে বিভিন্ন সময়ে মনোনয়ন বাণিজ্যের কথা শুনেছি আমরা, সম্পর্ক এবং নেটওয়ার্কিংয়ের ভিত্তিতে প্রার্থী যে আপনার মনোনয়ন পাচ্ছে সেটাও দেখেছি বিবেচনা করতে বা বিবেচিত হতে। এর বাইরে গিয়ে প্রকৃত যে জনপ্রতিনিধি সেটাকে বের করার মতো কোনো আপনি দেখছেন কিনা, মানে বিএনপির কথা যদি বলি, সেই পরিবর্তনটা আপনি কি বিএনপির মতো দেখছেন কিনা? অতীতের অভিজ্ঞতা যদি বলা হয় যে বাংলাদেশের সেই অভিজ্ঞতা যদি সুখকরই হতো প্রত্যেকটা জায়গায়, তাহলে তো বাংলাদেশকে এই লেভেলে আমাদের দেখতে হতো না। তবে সামনের দিনের বাংলাদেশকে যদি টিকিয়ে রাখতে হয়, এই পরিবর্তনটা একেবারেই অবধারিত। এই কাজটা না করলে যে ভুলটা হবে সেটা হলো আবারও কোনো না কোনো জায়গা থেকে পলিসি পলিটিক্সের চেয়ে পাওয়ার পলিটিক্সটাকেই গ্রহণ করতে হবে, এবং সেটা হবে ডিজাস্টারাস একটা ব্যাপার। এবং আলটিমেটলি আমাদের যদি একটা ভালো বাংলাদেশের কমিটমেন্টের দিকে না যাওয়া যায়, গতানুগতিক ধারাতেই যদি থাকা যায়, সেটা করে আলটিমেটলি দেশের মানুষ হবে বারবার করে প্রতারিত। কারণ আপনি পলিসি পলিটিক্সটাকে যদি সামনে আনতে চান, তাহলে অবশ্যই আপনার পরিবর্তনের দিকে আগাতেই হবে, এবং এই ব্যাপারটা দলগুলো যদি ঠিকমতো অনুধাবন করে, তাহলে দেখা যাবে তাদের কাজের ভেতরে অনেক পরিবর্তনের জায়গাটা আসবে। যেমন আপনি যে বললেন, এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বড় সংস্কারের যে জায়গাগুলো, যে ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা অলরেডি হচ্ছে সীমিত পরিসরে হলে অথবা ব্রডলি এখন আলোচনা হচ্ছে না, শিক্ষা খাতটাকে কিভাবে পুনর্বিন্যস্ত করা যাবে, মানুষের স্বাস্থ্য খাতটাকে কিভাবে দেখানো যাবে, কৃষকেরা কি ধরনের ইনসেনটিভ পাবে, তারপরে ব্যবসায়ীরা কি ধরনের ইনসেনটিভটা পাবে, একদম মানে থিওরিটিক্যাল জ্ঞান কপচানোর জায়গা না, বরং স্ট্রাকচারালি কোন খাতে কি কি হবে, বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি অতীতের চেয়ে কিভাবে ভালো দিকে আগাবে, এই ব্যাপারগুলোর দিকে আমাদের মনোযোগী হওয়া। এই ব্যাপারগুলো যদি মনোযোগী হয়, দেখেন গ্রামের একজন কৃষক মানুষ, আমার গ্রামের কথা যদি বলি, অনেক কৃষক মানুষ আছে তারা হোপলেস। তারা যদি দেখে যে তারা 3 বেলা খেতে পারছে, তাদের কৃষিকাজটা ঠিক মতো করতে পারছে, তাদের যে সন্তান আছে সে হয়তো বা কোনো না একটা কর্ম করে খাচ্ছে, হাসপাতালে গেলেছে সেবা পাচ্ছে, থানায় যাওয়ার পরে সে কোনো ধরনের হেনস্থার শিকার হচ্ছে না, কৃষি অফিসে গেলে সে তার সার্ভিসটা পাচ্ছে, তাকে ঘুষের ভেতরে পড়তে হচ্ছে না। এই যে নাগরিক সেবার কনসেপ্টটা, মানে এই কনসেপ্টের সাথে যখন নাগরিকরা পরিচিত হবে, তখনই তো সে প্রকৃতপক্ষে নাগরিক হয়ে উঠবে। এবং এই কাজটা করার জন্য অবশ্যই যোগ্য মানুষকেই নিয়ে আসতে হবে। যোগ্য মানুষকে নিয়ে আসার মডেলটা আমার কাছে মনে হয় যে একটু কঠিন, কিন্তু অসম্ভব না।